স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে আটক হয়েছেন 207 বাংলাদেশি অভিবাসী, যাদের 203 জনই বাংলাদেশি। বুধবার দেশটির জোহরা রাজ্যে চালানো হয় এই অভিযান। ইমিগ্রেশন বিভাগের উপসহকারী পরিচালক জানান, স্থানীয়দের অভিযোগ আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওয়ার্ক পারমিটের অপব্যবহার, অবৈধভাবে পরিচয়পত্র ছাড়া অবস্থান সহ বিভিন্ন কারণে তাদের আটক করা হয়। অবৈধ অভিবাসীদের বাসস্থান দেওয়ার অভিযোগে আটক হয় স্থানীয় এক বাসিন্দাও। জানান, অবৈধ অভিবাসন ঠেকাতে অব্যাহত থাকবে এই অভিযান। অভিযানে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন বিভাগের 170 কর্মকর্তা, 8 নিরাপত্তা কর্মী এবং জাতীয় নিবন্ধন বিভাগের 4 সদস্য। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 মাসেরও বেশি সময় পেরোলেও লেবানন সীমান্তে কমেনি উত্তেজনা। উল্টো দুপক্ষই সময়ের সাথে সাথে বাড়াচ্ছে হামলার পরিধি। প্রতিদিনই লেবাননে বোমা ছুটছে ইসরায়েল, পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। ক্রমেই বাড়ছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। হামলার শিকার হচ্ছে বেসামরিক নাগরিকরাও। আতঙ্কে খালি হচ্ছে দুদেশের সীমান্তবর্তী এলাকা। লেবাননে ইসরায়েলি হামলা শিকার 3 শিশু ও 1 নারীকে শেষ বিদায় জানাতে মানুষের এই জনস্রোত। হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও লেবাননের দক্ষিণাঞ্চলের বেসামরিক স্থাপনা ও নাগরিকরাও রেহাই পাচ্ছে না তেল আবিবের হামলা থেকে। গেল কয়েকদিন ধরে দুপক্ষই বাড়িয়েছে হামলার পরিধি। সীমান্তবর্তী এলাকায় ইসরায়েল বাড়িয়েছে সেনা সংখ্যা, ট্যাঙ্ক সাজোয়া যান নিয়ে দিচ্ছে ব্যাপক মহড়া। এছাড়া নিয়মিত বিরতিতেই লেবাননের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বোমা ছুটছে দেশটি। পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। দফায় দফায় তেল আবিবকে লক্ষ্য করে ছুটছে রকেট মিসাইল। দুই পক্ষই যেভাবে হামলার পরিধি বাড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয়দের মাঝে। ইসরায়েল সীমান্তবর্তী একের পর এক গ্রাম ছেড়ে নিরাপদে ছুটছে স্থানীয় লেবানিজরা। তেল আবিব ও ঝুঁকিপূর্ণ এলাকার নাগরিকদের সরিয়ে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, লেবানন সীমান্তে সর্বাত্মক হামলা এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে তেল আবিব। এমনিতেই গাজায় বিপুল সামরিক শক্তি প্রয়োগ করেছে দেশটি। হিজবুল্লাহর মতো শক্তিশালী গোষ্ঠীকে মোকাবেলা তাই সহজ হবে না তাদের জন্য। আর তাই সতর্ক অবস্থানে ইসরায়েল দিচ্ছে হিজবুল্লাহকে যুদ্ধে না জড়ানোর হুঁশিয়ারি। হিজবুল্লাহর সাথে যুদ্ধ করার কোনো আগ্রহ আমাদের নেই। হামাসকে যুদ্ধ ঠেলে দিয়ে ইয়াহিয়া আল সিনুয়ার ভুল করেছে, যার ফল গাজার এই ধ্বংসযজ্ঞ। নাসরাল্লাহ ভুল করলে সেও লেবাননের দুর্ভাগ্য ডেকে আনবেন। 70-এর বেশি হিজবুল্লাহ যোদ্ধা মারা গেছে, তাদের প্রতিটি হামলার জবাব দেওয়া হয়েছে। বলা হচ্ছে 2006 সালের পর এবারই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে ইসরায়েল হিজবুল্লাহ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে লেবানন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবু সাহা। বাবু, আপনি কি একটু জানাবেন এখন লেবানন সীমান্তের সার্বিক পরিস্থিতি কেমন? দেবাশিস, যদিও প্রতিদিন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সেখানে যুদ্ধ চলছে, সংঘাত চলছে, কিন্তু তারপরও কিন্তু বৈরুতের অবস্থা এবং বৈরুত সহ অন্যান্য জেলা শহরের অবস্থা কিন্তু স্বাভাবিক রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালত কিন্তু স্বাভাবিক নিয়মেই চলছে। তাছাড়া এদেশের স্থানীয় জনগণ তারাও কিন্তু স্বাভাবিক জীবনে তারা ফিরে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে যদিও দেখি যে ইসরায়েলের সীমান্তে যুদ্ধ চলছে, কিন্তু এর প্রভাব এখন পর্যন্ত বৈরুতে বা অন্যান্য জেলা শহরে পড়েনি, বা স্বাভাবিক যে অধিবাসী তাদের জীবনও তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। তবে সবাই কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কিন্তু সময় অতিবাহিত করছে, কারণ এই সংঘাত যদি আরো বেড়ে যায় তাহলে কিন্তু 2006 সালে বিশেষ করে যে বৈরুতের আশেপাশে যে অঞ্চলগুলি ছিল সেই অঞ্চলগুলির যে ভয়াবহ পরিণত হয়েছিল তেমনটাই কিন্তু ধারণা করছে এ দেশের স্থানীয় অধিবাসীরা। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশি যারা আছে তারাও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কিন্তু সময় অতিবাহিত করছে, কারণ ইতিমধ্যে যেহেতু প্রতিদিনই সীমান্তে সেখানে সংঘাত চলছে, সেই সংঘাত যদি বেড়ে যায় তাহলে হয়তোবা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকিকে সহিংস বক্তব্য আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তর।
এটি খুবই অসহযোগিতামূলক আচরণ বলে মন্তব্য করেছেন মুখপাত্র ভেদান্ত প্যাটেল। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, মার্কিন রাষ্ট্রদূতকে দেয়া হুমকি এবং নিরাপত্তা বিষয়ক উদ্বেগকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র। জবাবে ভেদান্ত প্যাটেল বলেন, কূটনীতিক এবং নিজস্ব স্থাপনা নিরাপত্তা সুরক্ষা যুক্তরাষ্ট্রের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সুতরাং এ ধরনের সহিংস বক্তব্য খুবই অকার্যকর। মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। এ প্রসঙ্গে ভিয়েনা কনভেনশনের কথাও স্মরণ করিয়ে দেন ভেদান্ত প্যাটেল। গেল সোমবার পিটার হাসকে পেটানোর হুমকি দেন চট্টগ্রামের বাঁশখালীর চাম্বাল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী। মার্কিন কূটনীতিক এবং দূতাবাসের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সহিংস বক্তব্য অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ। স্বাগতিক দেশের সরকার রাষ্ট্রদূত এবং স্থাপনাগুলোয় নিরাপত্তা বজায় রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা। সংবিধান ও আইন অনুযায়ী বাংলাদেশে নির্বাচন দেখতে চায় চীন। এ নিয়ে বিদেশি কারো হস্তক্ষেপ চায় না বলে স্পষ্ট করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে, জনগণই তা নিয়ে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা করেন তিনি। আশা, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দলগুলো নিজেদের মধ্যেকার দূরত্ব কমিয়ে আনবে। সিল্ক রোড হিসেবে যে উদ্যোগের শুরু ওয়ান বেল্ট ওয়ান রোড হয়ে, তাই এখন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI। অর্থনীতি, কূটনীতি তথা ভূরাজনীতির সবচেয়ে বড় এই উদ্যোগের শুরু 10 বছর আগে 2013 সালে। শুরুর দিকে চীনা এই উদ্যোগে বাংলাদেশ যুক্ত হলেও এখন এর সদস্য 68 দেশ, বিশ্বের মোট জনসংখ্যার 60% সম্পৃক্ত এতে। BRI-এর 10 বছর পূর্তিতে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের এই সেমিনার। সেখানে আসে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের ভূমিকার কথা। BRI in Bangladesh has progressed in a desirable manner. নির্ধারিত বক্তব্যেই এদেশের রাজনীতি নিয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেন রাষ্ট্রদূত। জানান, এখানকার গণতন্ত্র বা নির্বাচন কেমন হবে তা নির্ধারণ করবে এদেশের মানুষ। Bangladesh know what sort of democracy you need, what sort of election you need, and that's my conviction. The election will be conducted in the pyramid of constitution and law. নির্বাচন, গণতন্ত্র কেমন হবে তা নির্ধারণের এখতিয়ার এদেশের জনগণের। চীন বিশ্বাস করে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আর ভোটের পরও অটুট থাকবে ঢাকা বেইজিং সম্পর্ক। Our cooperation will continue. চলমান অবরোধ হরতালে চীনা বিনিয়োগকারীদের মনোভাব কি জানতে চান সাংবাদিকরা। আসে এই সংকট সমাধানে চীনের ভাবনার কথাও। So far, I can show all the Chinese people are safe. They have been properly protected. চলমান অস্থিরতায় চীনা নাগরিকরা এখনও অনিরাপদ বোধ করছে না। তবে এই অস্থিরতা কাটাতে রাজনৈতিক দলগুলোর বিভেদ বা দূরত্ব কমানো জরুরি। সেটি কিভাবে হবে তা এদেশের মানুষের ব্যাপার। To maintain political and social stability together. বৈদেশিক মুদ্রা বা রিজার্ভ সংকট কাটাতে বাংলাদেশের পাশে চীন থাকবে কিনা সে প্রশ্নেরও উত্তর দেন প্রভাবশালী এই কূটনীতিক। Bangladesh didn't come to China for any sort of financial help. রিজার্ভ সংকট নিয়ে এখনও চীনের কোনো সহযোগিতা বাংলাদেশ চায়নি। আনুষ্ঠানিকভাবে চাইলে আমরা নিশ্চয়ই পাশে থাকব। So China will remain committed to work along with Bangladesh. চীন রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর চেষ্টা করলেও অনেকেই তা চায় না বলেও অভিযোগ করেন চীনা রাষ্ট্রদূত। I see so many spoilers, so many elements that don't want to see repatriation. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এবারের বিশ্বকাপে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ভারতের বিপক্ষে এখানেই ম্যাচ খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপে এই ভেন্যুতে হওয়া 4 ম্যাচের স্কোর বলছে, লড়াই করতে হলে করতে হবে অন্তত 300 রান। এই স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক, তবে বোলারদের জন্য থাকে কিছু সহায়তা। পুনে থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড বাংলাদেশের কাছে একেবারেই অপরিচিত নয়। এই মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যে ম্যাচে তানজিদ তামিম, লিটন দাসের 50 আর রিয়াদের 46 রানের ইনিংসে 8 উইকেটে 256 রানের মাঝারি পুঁজি পেয়েছিল বাংলাদেশ। যে টার্গেট বিরাট কোহলি সেঞ্চুরিতে 51 বলার 7 উইকেট হাতে রেখে টপকে যায় ভারত।
এই ম্যাচ তো বটেই, বিশ্বকাপে এই গ্রাউন্ডে আরো হয়েছে 3টি ম্যাচ, যেখানেও হয়েছে বড় স্কোর। বুধবার ডাচদের বিপক্ষে 339 রান করেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের সাথে এই মাঠে করেছিল 357। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে হলে তাই বাংলাদেশি ব্যাটারদের 300 থেকে স্কোর করতে হবে, তা বলাই যায়। এই মাঠে বোলারদের জন্য কিছু আছে। এবারের বিশ্বকাপে একটি করে ম্যাচ খেলে পেসার ফজল হক ফারুকি 4, ব্যাশ ডিলিট ও মার্কো ইয়ানসেন পেয়েছেন 3টি করে উইকেট। স্পিনারদেরও আছে সাফল্য, কেশব মহারাজ 4 আর 2 ইংলিশ মঈন আলী ও আদিল রশিদ সবশেষ ম্যাচে নিয়েছেন 3টি করে উইকেট। তাই তো দুই ধরনের বোলারই ভালো লাইনে বোলিং করতে পারলে পেতে পারেন সাফল্য। বিশেষ করে টাইগার স্পিনাররা অজিদের বিপক্ষে হতে পারেন বেশ কার্যকরী। এই ভেন্যুতে 4 ম্যাচে হয়েছে 4টি সেঞ্চুরি, সেই সাথে আছে মোট 10টি 50। তাই তো ব্যাটারদের জন্য এই উইকেট যে ফেভারেবল তা বলার অপেক্ষা রাখে না। পুনের এই দেহরুখ পাহাড়ের গা ঘেঁষেই তৈরি হয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামটি। দিল্লির উইকেটের সাথে এই উইকেটের অনেকটাই সাদৃশ্য দেখা যাচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত। যদি শেষ মুহূর্তে উইকেটে কোনো পরিবর্তন না হয়ে থাকে, দিল্লিতে যেই ধরনের ব্যাটিং সহায়ক উইকেটে খেলেছে টাইগাররা, ঠিক একই ধরনের কন্ডিশন হবার কথা পুনেতেও। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, পুনে, ভারত। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।